আমার দুঃখ যেটা যে আজকের দিনে দাঁড়িয়ে একটা খুব শিক্ষিত ছেলেকে আমরা, যেখানে শিক্ষা বলে কিছু নেই, সেখানে প্রকৃত অর্থে একটা শিল্পী, একজন শিক্ষিত ছেলেকে আমরা রাখছি, সেটা আমার কাছে এবং ডেফিনেটলি আমার আমাদের সমস্ত নিয়ম করা হবে বা নিয়মের একটা বাঁধনে ফেলা হবে বলছে, সেটা কি আদৌ খাতা কলমে বন্দী হয়ে যাবে কি অ্যাকচুয়ালি? আমি জানি না, আমি না আছি গিল্ডে, না আছি ফেডারেশনে, না আছি ফোরামে, না আছি। আমি আজকে তোমাদের মতোই আমি আজকে বুঝতে যাচ্ছি যে কী হচ্ছে, কী করা হবে। আমার যদি কিছু প্রশ্ন থাকে তোমাদের মতো, আমি তাদেরকে প্রশ্ন করতে পারি কিনা, নাকি আমাকে আগের বারের এখানের মতো থামিয়ে দেওয়া হবে, সেগুলো আমি বুঝতে যাচ্ছি। বিশ্বাস করো, আমি চুপচাপ কোনায় বসে আমি আজকে একটু শিল্পীদের নিরাপত্তা কেন, সবার নিরাপত্তা। এটা একেবারেই এটা একেবারেই ঠিক, কারণ আমরা ভাবি যে না আমাদের অ্যাক্সিডেন্ট হবে। আমরা কেউ যখন গাড়ি নিয়ে বেরোয়, সে কি ভাবে যে আমার গাড়িতে আজকে অ্যাক্সিডেন্ট হতে পারে, সেভাবে অন্য লোকেরা ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার তো হবে না, আমি কী পাবো। কিন্তু কোথায় কী হবে সেটা তো আমি জানি না। আমার খুব অদ্ভুত লাগছিল যে এই সোশ্যাল মিডিয়াতে যখন ওই হলুদ শার্ট পরা ওইটা হচ্ছে, আমার যেন মনে হচ্ছে ওর ভেতরে গিয়ে ঢুকে ওকে আটকে বলি, রাহুল যাস না সমুদ্রে। তোর কিন্তু মানে ওই টাইম মেশিনে যদি আমি একটু ফিরে যেতে পারতাম, যদি আমি ওকে আটকাতে পারতাম, দেখো আমি তার কাটাতে। তো এইটা আমি ফিল করি। আর ধাম আছে, তারা সবসময় যারা পাওয়ারে তার থেকে কম তাকে এক্সপ্লয়েট করবে, হয় সেক্সুয়ালি এক্সপ্লয়েট করবে, নয় ফিনান্সিয়ালি এক্সপ্লয়েট করবে, নয় পাওয়ারের নিরিখে এক্সপ্লয়েট করবে। সুতরাং এটা একটা স্ট্রে ইনসিডেন্ট নয়। রাহুলের ঘটনাটা একটা দুর্ঘটনা আনডাউটেডলি, কিন্তু আমি সেখানে ছিলাম না। আমি একটা সোর্সে শুনেছি যে ওখানে যে লোকাল যায়, যে ওখানে একটা লোকাল ইপি কোচের কাউকে একটা রাখা হয়, সেটা রাখা হয়েছিল। ওই যে আমি দেখেছিলাম যে ওই যারা ডুবুরি তারা বলেছিল আমাদেরকে নেওয়া হয়নি, আবার তারা বলছে না নেওয়া হয়েছিল। সুতরাং এটা অ্যাকচুয়ালি যারা ওখানে ছিল তারা যদি সত্যি না বলে আমরা জানতে পারবো, আমরা সত্যি জানতে পারবো না। মেয়ে শ্রেয়া না, ওর নাম শ্বেতাকে যখন উদ্ধার করতে পারা গেল, রাহুলকে তৎক্ষণাৎ তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মানে ওই বিচে অ্যাকচুয়ালি যাওয়ারই কথা না, ওই বিচটায় ঘোরাপালি ওটা যাওয়ারই কথা না। সুতরাং এইটা তো গিল্ডের দায়িত্ব। যারা এইসব টেকনিশিয়ানস, যারা একজন কোনো গিল্ডের লোক না বলে সঙ্গে সঙ্গে খবর চলে যায় যে গিল্ডের লোক না নিয়ে এরা কাজ করছে, সঙ্গে সঙ্গে সব দল বেঁধে চলে আসে সেখানে ঝামেলা করতে, তাহলে এরা জানতো, এরা না জেনে এখানে করেছে। সামনে গাড়ি এদিকে ঘুরে যাবে একটু, আরে এদিকে ছবিটা করে নে, একদমই ঠিক আছে, একদম ঠিক পদক্ষেপ, একদম সম্পূর্ণভাবে সমর্থন করছি। এটা সমর্থন করার জন্যই এসেছি। এই কর্মবিরতির প্রয়োজন আছে, কারণ অনেক চেঞ্জেস হওয়ার প্রয়োজন আছে। আজকে অরুণোদয় চলে গেছে এবং চলে গিয়ে এমন একটা রেভলিউশন হওয়ার প্রয়োজন, সেই রেভলিউশনটা বোধ হয় শুরু হয়ে গেছে আমার মনে হয়, এবং যেটা হচ্ছে একদম ঠিক আছে। দেখো, এটা তো এই মুহূর্তে আলোচনা করে লাভ নেই। এখন যেটা সামনে, যেটা প্র্যাকটিক্যাল, সেটাকে দেখতে হবে। এখন
এটা তো মানে আমি এখনো পর্যন্ত ওটা থেকে বেরোতে পারিনি, মানে আমি তো বেরোতে পারবো কিনা জানিও না, আমরা কেউই বেরোতে পারিনি। আমরা প্রত্যেকে খুব মানসিকভাবে খুব বিপর্যস্ত আছি, আমরা প্রত্যেকে মানসিকভাবে খুব ভেঙে আছি। আমিও খুব ভেঙে গিয়েছি, মানে এই চলে যাওয়ার পরে সত্যি বলছি আমি ভেঙে গিয়েছি। আমি এটা স্বপ্ন কখনো ভাবতে পারিনি যে অরুণোদয় চলে যাবে। এটা আমি মানে এরকম একটা অপরিণত বয়সে, একটা 43 বছর বয়সে একটা এরকম একটা প্রোফাউন্ড আর্টিস্ট, এরকম একটা জ্ঞানী, ও এত জ্ঞানী একজন মানুষ ছিল, এত লেখাপড়া, এত তার জ্ঞান, এত কিছু, এত ভাবনা। ক্যানভাসটা অনেক বড় ছিল, অনেক কিছু দেওয়ার ছিল, হ্যাঁ মানে অনেক কিছু দেওয়ার ছিল। মাঝপথে এভাবে চলে যাওয়াটা মেরে নিতে হবে। আর এই যে নিয়মগুলো তৈরি হচ্ছে আদৌ সমস্ত কিছু মানা হবে? নিশ্চয়ই সেটা সেই দিকেই তো এগোচ্ছে, সেটাই তো আশা রাখছি। ঠিক আছে, ভীষণ খারাপ। এত লোক এক ছাদের তলায় আজকে ফেডারেশন, ইম্পা, আর্টিস্ট ফোরাম, সবাই মানে টেকনিশিয়ানস সবাই এসেছি আমরা এখানে আজকে, কিন্তু কেউ কারোর সঙ্গে সেভাবে কথা বলতে পারছি না কি কেমন আছো, কারণ কেউই ভালো নেই। আমরা ভালো থাকার পরিস্থিতি এটা নয়। রাহুল যেটা বুম্বাদা বলেছেন যে রাহুল আলটিমেটলি আমাদের সবাইকে এক করে দিয়ে চলে যাওয়াটা তো একেবারে কাম্য নয়, বিশেষ করে এই বয়সে। আর এখন দেখা যাক বাকিটা কী হয় না হয়, কারণ আমাদের ফোরামের ওপর বা বাকি যারা মানে যে কটা বডিজ আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে সবার উপরই আমাদের আস্থা আছে, যা হবে ভালো হবে। আর আমরাই প্রথমবার কোথায় মানে প্রডিউসার, ডিরেক্টর, ফেডারেশন থেকে শুরু করি ইম্পা, সবাই আমরা উই আর অন দ্য সেম পেজ, সবাই একত্রিত হয়ে কিছু একটা সিদ্ধান্ত তো নেওয়া হবেই। তো আমার মনে হয় এখনই জানা যাবে না, একটু পরে হয়তো ডিক্লেয়ার করা হবে যে কী হবে। সেটা নিয়ে আলোচনা করবেন। ফেডারেশনের সাথে মিটিং আছে, ইম্পার সাথে মিটিং আছে, আর এটা ফটোকারিতায় এরকম সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। একটা এসওপি তৈরি করা হয়েছে, সেটা থেকে এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট তৈরি হবে, সেখান থেকে একটা ডিসিশন হবে। বাট আমরা অপেক্ষা করে রয়েছি যে যে রেজাল্টটাই বেরোবে সেটা আমাদের ফেভারে গিয়ে বেরোবে, কারণ আমরা সবাই চাই যে যেটা হয়ে গেছে, রাহুলদা যে আমাদের মধ্যে নেই, এটা আর যেন কারোর সাথে না হয়, সেটা সুনিশ্চিত করতে। নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, আপনারাও বিভিন্ন জায়গায় শুটিংয়ে যান, সেক্ষেত্রে কোনো ঘটনা কি এমন ঘটেছে যে এই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে? দেখুন মানে যখন অর্ডার চাপ থাকে আমাদের একটা র্যাঙ্কিংয়ে বেশি, তখন ক্যাপ্টেন তো শিপ ডিরেক্টর যখন কিছু বলেন যে তাড়াতাড়ি করো, ফাস্ট আমাদের ফাস্ট কাজ করতে, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হতেই পারে। যেমন এমন হয়েছিল ওর দুটো পা ভেঙে গেছে। আমি ডেঙ্গুর সময়ও থেকে বেরিয়ে শুটিং করেছি। তো এগুলো শিক্ষিত অভিনেতা, হ্যাঁ, যখন এত কাজ করছে তার থেকেও বড় লস হচ্ছে বাচ্চাটা। তো ভাবতে পারি না একটা 13 বছরের বাচ্চা সে তার বাবার কাজ করছে। দিদি প্রোডাকশন এরকম একটা কেয়ারলেস ভাব, প্রোডাকশনের এরকম একটা কেয়ারলেস ভাব, আপনি তো অনেক বছর ধরে অভিজ্ঞতা, এরকম কখনো অভিজ্ঞতা হয়েছে আপনার? না, এটাই আমি বলছিলাম যে আমি যখন কিরণমালা করি হারনেস শট দিয়েছি, শান্তনুদার ছেলেরা শট দিয়ে দেখিয়েছে এবং কোন বালির বস্তায় পড়বো সেটা ওরা করে দেখিয়েছে, তারপর আমরা শট দিয়েছি। আমি এটা হয়েছে। এখন চিরদিনই তুমি যে আমি আগুন নিয়ে কাজ করি, প্রতিটি মুহূর্তে ডিরেক্টর, আর্ট সেটিংয়ের লোকেরা, প্রোডাকশনের ছেলেরা অ্যালার্ট হয়ে থাকে। হ্যাঁ, একটা ফট করে আওয়াজ হলে অমিত বলে এই কাটো, এই কাটছ, মানে এগুলো তো আমরা আশা করবোই। আমরা তো আমাদের শেষটুকু দিয়ে অভিনয় করব, কিন্তু তার জন্য তো প্রোডাকশনকেও অনেকটাই দায়িত্ব নিতে হবে, ডিরেক্টরকেও অনেকটাই দায়িত্ব নিতে হবে। দাঁড়া কিছু বলছে না, কিছু বলছে না। আমি ইনফর্মালি বলছি, গরমটা প্রচুর, আজকে আমাদের কি করার নেই, এখন কিছু বলতে পারবো না। সময় এসে আমরা দায়িত্ব সম্পূর্ণ জায়গায় যারা আছে তারা এসে জানাবেন। একটু ধৈর্য ধরতে হবে তোমাদের, কারণ কিছু লাগলে আমাদের টিম আছে বলবে। আমি মনে করছি আজকের জায়গাটা তোমরা আমাদের পরিবারে
জল ছাড়া আরে ভাই হচ্ছে না দাদা একটু দাঁড়াবে, একটা ছবি করে দেবো। আর মৃত্যুর সময় মিডিয়া এত সক্রিয় ছিল না, সেই জন্য সেটা নিয়ে কোনো বড় কিছু করা হয়নি, করা যায়নি। কিন্তু আজ আমি আপনাদের সকলের কাছে আবেদন করছি, আপনাদের হাতে মিডিয়া আছে, আপনারা পারেন দরকার চাপ সৃষ্টি করতে, যাতে দরকারের মতন যেটুকু টাকা খরচ করতে হবে সেটা করা হয়, যেন প্রিকশনসগুলো নেওয়া হয়, যেন ওইভাবে অকালে প্রাণ আর চলে যাচ্ছে। না না, আমাদের এইটা তো যেমন যেটা বুম্বাদা বলেছিল যে আজকে আমাদের রাউন্ড সবাইকে এক করে দিয়ে গেছে, আমরা যে সবাই এক জায়গায় আছি এটাই তার প্রমাণ। দেখো, আমি তো আমার যা পদক্ষেপ নেওয়ার সেটা আমরা রোববার থেকে ফিরেছি, তো আমরা কলকাতা ছিলাম। আমি এসে মঙ্গলবার থেকে আমার যা স্টেপ নেওয়ার নিয়ে নিয়েছিলাম, ম্যানেজমেন্টের সাথে আমার যে 10 বছরের কাজের সঙ্গে সেটা আমি ছিনিয়ে করে দিয়েছিলাম। এসে ওদের ফোন করে বলেছিলাম ওদের চলতি দুটো ধারাবাহিক ভোলে বাবা পার্কারেখা এবং চিরসখা দুটো কোনোটাতেই আমি আর অভিনয় করব না। কিন্তু আমার সেটা সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে লেখা হয়ে ওঠেনি, কারণ আমি তখন এতই শোকে উজ্জ্বল ছিলাম আর কি, আমি স্যাটার্ড ছিলাম এই ঘটনাটায়, যে আলাদা করে আমার মনে হয়নি যে এই বিষয়টা আমাকে ফেসবুকে দিকে মানুষকে জানাতে হবে। কিন্তু 5-7 দিন আমি ফেসবুকে করতেও পারছিলাম, বারবার গ্রাহককে দেখাচ্ছিল বলতে। কিন্তু তারপর আমি জানতে পারি যে যারা দর্শক, যারা আমাকে ভালোবাসে, তাদের একটা সমস্যা হচ্ছে, তাদের মনে হচ্ছে যে আমি নীরব কেন এই পুরো বিষয়টায়, বা আমি ওর শেষ যাত্রায় কেন গেলাম না। তারপর আমার সাথে বুম্বাদার রোববার দিন রাতে কথা হয়। বুম্বাদা বললো যে তুই এত বড় একটা স্টেজ যখন গিয়েছিস, আমার ধারণা তোর এটা সকলকে জানানো উচিত, কারণ দর্শকের প্রতি তোর একটা দায়বদ্ধতা রয়েছে। তো তারপরেই আমি ফেসবুকে পোস্ট করি এবং বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে জানাই যে রাহুলের মৃত্যুর দিনের মধ্যে আমি ওই সংস্থার সাথে সমস্ত রকম সেই অর্থে ছিল না, ওই কাজ করার যে আমার গত 10 বছর ওদের সাথে কাজ করছি এটা আমি ছিন্ন করি। তার মূল কারণ ছিল হচ্ছে যে যেহেতু এই ভোলে বাবা পার্কারেখা সিরিয়ালে গত 2 মাস ধরে রাহুলের সাথে আমি একই মেকআপ রুম শেয়ার করতাম, একটা ছোট্ট মেকআপ রুমে আমরা দুজন বসতাম। এই গত 2 মাসে ওর সঙ্গে আমার একটা অত্যন্ত নিবিড় বন্ধুত্ব তৈরি হয়। তার আগে যে আমাদের খুব একটা ঘনিষ্ঠতা ছিল তা নয়, তার আগে ওর সঙ্গে সম্পর্ক বলতে একজন কলিগ হিসেবে ওকে চিনতাম, বা সহজ কথায় আমি গিয়েছিলাম, খুব সুন্দর একটা এপিসোড আমরা করেছিলাম। কিন্তু এই যে ভোলে বাবাতে গত শেষ 2 মাসও জয়েন করলো, তারপরে আমরা এক মেকআপ রুম শেয়ার করতে শুরু করলাম, তখন আমি বুঝতে পারলাম ও আমাকে মানুষ হিসেবে বা অভিনেতা হিসেবে অত্যন্ত ভালোবাসে, শ্রদ্ধা করে। এবং যেহেতু আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো খুব এক ছিল, আমরা দুজনই সিনেমা, থিয়েটার, গান, সাহিত্য এগুলো নিয়ে কথা বলতে ভালোবাসতাম। আমরা দুজনই খুব দাদাগিরি খেলতাম, যে দাদাগিরি খেলা হয়, ও 10 বার জিতেছে, আমি 5 বার জিতেছি, এটা কম্পিটিটিভ মনোভাব ছিল আমাদের মধ্যে। এইগুলো নিয়ে আমাদের মধ্যে এত সুন্দর সময় কাটতো যে শুটিংয়ের ফাঁকে অভিনেতারা বেশিরভাগ সময় হয়তো ফোন দেখে কিংবা গান শুনে, আমরা কোনোদিন তা করতাম না। শুটিংয়ের ফাঁকে যেটুকু সময় ছিল সেটুকু সময় আমরা দুজন আড্ডা বেড়ে গল্প করে খেলে সময় কাটাতাম। আমাকে প্রচুর উপহার দিয়েছে। আর্টিস্টদের সঙ্গে আমরা তো চিরকালই একে অপরের পরিপূরক আমার মনে হয়, কারণ টেকনিশিয়ানরা ছাড়া আমরা জিরো, এবং টেকনিশিয়ানরাও আর্টিস্টদের সঙ্গেই কাজ করে তাদের কাজ এগিয়ে নিয়ে চলে। তো আমার মনে হয় যে একে অপরের পরিপূরক হয়ে যখন আমরা একটা মানে কি বলবো, আমরা একটা ডিমান্ড বলো, আমরা একটা চাহিদা বলো, তাতে নেমেছি, এবং এই চাহিদাটা ন্যূনতম চাহিদা। ভাবো, কাজ করছি, টাকা পাচ্ছি, কিন্তু সেই টাকাটা তো শ্মশানের চিতার জন্য সেই টাকাটা তো নিয়ে কোনো লাভ নেই। আর আমার আরেকটা জিনিসও মনে হয়, এই সুরক্ষাটা শুধুমাত্র যে ফিজিক্যাল সুরক্ষাটা না, এটা সম্মানেরও সুরক্ষা। কোথাও একটা আর্টিস্টের যে মৃত্যুটা ঘটেছে, তাকে যে পুরোপুরি তাকে মেলাইন করা, তাকে যে ছোট করা, এবং তার মৃত্যুটাকে একটা মানে কি বলবো, মৃত্যুটাকে নিয়ে কোনো রকমের সিরিয়াসলি স্টেপ না নেওয়া সেই হাউসের থেকে, এবং কতগুলো দায়সারা মন্তব্য করে দেওয়া, এইটা আমার মনে হয় এটা সম্মানেরও একটা লড়াই। এটা কোথাও আমার মনে হয় যে আমরা আর্টিস্টরা সত্যি কথা বলছে, আমরা কেউ বেওয়ারিশ লাশ হতে চাই। সেখানে ছবি ইনভলভ আছে, তো সেই ক্ষেত্রে ছবিটার উপরে মানে একটা
কোটিং দিয়ে আমরা কি করি যে ওটাকে একটা সেফ জায়গায় নিয়ে যাই। তাও আমার মনে হয় যে আমাদের এই কাজের জন্য আলাদা সেই একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা যাতে নেওয়া হয়। আর যতক্ষণ না কোনো নিয়ম হচ্ছে প্রপার, আমার মনে হচ্ছে যে এইটা মানে সকলের ক্ষেত্রে প্রযোজ্য করাটা একটু ডিফিকাল্ট। মানে কেউ বলবে যে না ঠিক আছে ওই ছুটিটাই তার উপরে আমি সেলোটেপ মেরে কাজ করবো, কেউ বলবে যে না আবার প্লাস্টিকের ছুটি নেবো, সেটাকে আমি প্রপারলি ড্রেস আপ করবো। তো আমার মনে হয় স্ট্যান্ডার্ড একটা নিয়ম যদি হয় যে না প্লাস্টিকের ছুরি বা ওই প্রপস ছুরিই নিতে হবে, তার বাইরে কিন্তু এটা করা যাবে না, তাহলে আমার মনে হয় যে বেটার থিং। তখন মানে ওই যে পার্টটা করছে তার উপরে জিনিসটা পড়তে হবে না। মানে আমরা আর্টিস্টরা তো যখনই হয় আমরা চলে যাই, তখনই ভাবি না যে জিনিস বসে থাকবে, শুটিংয়ের একটা ডিলে হয়ে যাবে, প্রোডাকশন মানে ওই প্রপস না থাকলে করবো না এই জিনিসটা জেনারেলি মানে আমরা মানে বুঝতে পারি যে এটা একটা প্রোডাকশন টাইম, তো সেখানে পার্টিকুলারলি আমরা সেই জিনিসটা না মানে না করার চান্স খুব বেশি। নিয়ে যখন একটা লোকেশন ভাড়া করে সব 50 একটা বলা 10জন অভিনেতা মিলে কাজ করছে, আমি কিন্তু বলতে পারি আমার টাকাটা আমি পাইনি, আজকে শুটিংটা আমি আর করবো না, ওটা মানে নিজেকে দায়ী মনে হয় না। সেটা তো আমরা সবসময় পারি না ভাই, নিয়ম অনেক কিছুই থাকে কিন্তু সেটা করতে পারি না। আপনাদেরও তো নিশ্চয়ই অফিসে কোম্পানিতে কিছু রুলস রেগুলেশন আছে, সব কিছু কি 100% সবসময় মানা হয় না। কিন্তু কী হয় আমরা মানিয়ে নিতে 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 একটা জায়গায় গিয়ে দেওয়ালে পিঠ থেকে যায়, তো আমাদের পিঠ থেকে ঠিক আছে। তো এবারে এমন একটা নিয়ম করতে হবে। আসলে আমরা সবাই ফ্রিল্যান্সার, আমরা সবাই খুব ইনসিকিউর। আমি যেই একটা কথা বলবো যে এইটুকু ন্যূনতম জিনিস না হলে আমি কাজ করবো না, আমার পিছনে আরও 10জন শিল্পী দাঁড়িয়ে আছেন যিনি অনেকদিন কাজ করেননি, তিনি অনেকদিন ধরে একটা ভালো চরিত্রের অপেক্ষায় তিনি তখন বলবেন আমার দরকার নেই সিকিউরিটি, আমার কাজ নেই, আমার ভালো চরিত্র চাই, আমি অভিনয় করতে চাই, আমি বলবো না আমার জায়গায় তিনি করবেন। তো তিনি ওই চাইবার জায়গাতেই হয়তো নেই, হয়তো তিনি জুনিয়র, হয়তো তিনি তার মার্কেট তাকে সেই জায়গা দেয়নি, মিডিয়া তাকে সেই জায়গা দেয়নি, অতটা ঘনিষ্ঠভাবে কথা বলা। হ্যাঁ, তো এখন আমরা চেষ্টা করছি সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি যে একটা নিয়ম অ্যাপ্লিকেবল টু এভরিবডি, যেখানে আমাদের ওই সিকিউরিটিটা থাকবে না, কাজ হারিয়ে যাওয়ার সিকিউরিটি, রিপ্লেস হয়ে যাওয়ার সুযোগ পরিচালকরা মানে মানে যাতে এটা বলতে না পারে যে তার জমি বাদ দিয়ে আরেকজনকে নিয়ে বুঝতে পারছি। এইটাকে আটকানোর জন্যই আমরা কিছু একটা জায়গায় আমাদের যারা চলছেন লিডার্স, আমাদের ইলেকশন যারা চলছেন, আমাদের যে বডি আছে ফেডারেশন, আমাদের আর্টিস্ট ফোরামের মধ্যে বিভিন্ন সংগঠনে যে ইলেকটেড বডি আছে, মাথারা আছে, তারা মিলে সবাই একটা সিদ্ধান্ত নিচ্ছে। আমরা চেষ্টা করবো পাশে। প্রত্যেকে এতদিন তুমি এত বছর ধরে কাজ করছো, তোমাদের ছিল না? পুরোটা তো হতে পারে না, কিছুটা ছিল বলে তো কাজ হয়েছে, তবে ফাঁক ফোকর তো ছিল, সেই ফাঁক ফোকর নিয়েই তো কথা ছিল। তা তো একসাথে হতে পারে, যদি কিছু সেফটি সিকিউরিটি না থাকে অনেক সাহায্যও হয়েছে, তো ফাঁক ফোকর তো আছে, সেই ফাঁক ফোকর নিয়ে যেটা ছিল সেটাই পূরণ করা যাচ্ছে। লিখিত কোনো ক্ষতি ছিল না, লিখিত কিছু মানে আমি তো কখনো তুমি কোনোদিন কোনো সমস্যা ফেস করেছো শুটিং করতে গিয়ে? আমি তো বলতে পারি ভাগটা, তবে একটা খুব বিপদ আমার জীবনে এসেছিল বাঁচিয়ে দিচ্ছিল, সেটা কোনো শুটিংয়ের জন্য না, একটা বক্স পড়ে যাচ্ছিল আমার মাথায়, এটা তো কোনো কারণে নড়ে গিয়েছিল বক্সটা, সেই বক্সটা একদিকে পড়ে যাচ্ছিল, এটা কারণ হাত ছিল না, একটা বক্স একটা অ্যাক্সিডেন্ট ছিল। বাট জিদ্দার যে হেয়ার ড্রেসার, ও হেয়ার করে জিদ্দার যে, ও আমাকে বাঁচিয়ে দিয়েছিল, ওই জন্য সবসময় বলি তোর জন্য রাহুলের ব্যক্তিদের চোখ খুলে দিলে সবাই দেখো, চোখ তো প্রতিদিনই খোলে, প্রতিটা জায়গায় হয়, কিন্তু সেটা কখনো সবসময় বাস্ট আউট হয়। তো আজকে এত বড় ক্ষতিটার মধ্যে দিয়ে সেটা সম্পূর্ণ একটা বাস্ট আউট হয়ে গেল, এবং সেই জন্য সবাই এখন এক যে একটা থমকাতে হয়তো মাঝে মাঝে জীবনকেও ঘুরে দেখতে হয়, তেমনি ইন্ডাস্ট্রিটার সমস্যা ঘুরে দেখতে হয়। থ্যাংক ফেডারেশন দীর্ঘদিন ধরেই কাজের সময় একটি সেফটি এবং সিকিউরিটি নিয়ম বা প্রোটোকল তৈরি করার চেষ্টা করছি। দীর্ঘ আলোচনা হয়েছে, কিন্তু আমরা সেই সাফল্য পাইনি, কারণ সেক্ষেত্রে অনেক বাধা
সম্মুখীন আমাদের হতে হয়েছে। আজকে আমরা সত্যি আনন্দিত যে আমাদের আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। আমরা প্রডিউসার এবং চ্যানেলদের আবেদন করেছি এখানে আসার জন্য, এবং কাজের সময় আমাদের কলাকুশলীরা যেন সুরক্ষিত থাকেন। যদি তাদের কোনো দুর্ঘটনা বা ঘটনা ঘটে তাদের যেন সুরক্ষা ব্যবস্থা অবশ্যই দেওয়া হয়। শিল্পীদের ক্ষেত্রেও যেন সমভাবে সেই জিনিসটি দেওয়া হয়। এটার জন্যই আজকে আমাদের এই কর্ম বিরতি বলতে পারেন বা আমাদের ডিসকন্টিনিউ ওয়ার্ক বলতে পারেন। তো সেটার জন্যই আজকে আমরা করেছি, কারণ কাজের সময় নিরাপত্তা না পেলে আমাদের পক্ষেও এটা বলা সম্ভব হচ্ছে না বা করা সম্ভব হচ্ছে না। এটা সবাইকে বুঝতে হবে, এটা চ্যানেল প্রডিউসার্স সবাইকে বুঝতে হবে। অলরেডি ইম্পা আপনারা জানেন গতকালই একটি চিঠি আমাদের কাছে পাঠিয়েছে। আমাদের সভাপতি সম্মানীয়া প্রিয়া সেনগুপ্তা ম্যাডাম তাকে চিঠি পাঠিয়ে বলেছেন যে ইম্পার এতে কোনো আপত্তি নেই, এবং ইম্পা বসে একটা সুষ্ঠু এটা তৈরি করতে চায়। যে আমি কলাকুশলীদের তরফ থেকে, ফেডারেশনের তরফ থেকে তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করব চ্যানেল এবং যারা আমাদের টিভি প্রডিউসার্সরা আছেন তারাও কলাকুশলীদের ক্ষেত্রে এগিয়ে আসবেন, শিল্পীদের ক্ষেত্রে এগিয়ে আসবেন। খাতায় কলমে তো নিয়মাবলী আগেও চলে বাস্তবায়িত কি হয়? এরকম কোনো এসিপি আমাদের লিখিতভাবে ছিল না। এই প্রথম আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম, সেটা বিভিন্ন বাধা, বিভিন্ন কস্ট, বিভিন্ন বিষয় আমি সবটাই বলতে পারি না, চাইছি না প্রকাশ্যে বলতে, তাদের নিজেদের মধ্যে মনোমালিন্য হবে, কাদা ছোড়াছুড়ি হবে, হয়নি। বাট এবার আমরা অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ যে কলাকুশলীদের জন্য বা শিল্পীদের জন্য এটা আমরা করব। সবাইকে আসতে বলা হয়েছে, আমরা অপেক্ষা করছি নিশ্চয়ই আলোচনা। দেখুন সবটাই নির্ভর করছে আলোচনার উপরে। এই মুহূর্তে যাবে এই কথা আমি বলতে পারি না, আলোচনা যেমন এগোবে সেই ক্যামেরা জুম করতে অনেক বছরের অভিজ্ঞতা আজ এমন একটা ঘটনার জন্য সকলে একসঙ্গে সেটা একেবারেই কাম্য। আপনিও কি এরকম জায়গা থেকে কোনো জায়গা ফেস করেছেন যেখানে জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়েছে? এরকম তো সেরকম ফেস করিনি আর কি, তবে একটা অ্যাক্সিডেন্ট আমি বলবো না, কিন্তু একটা মানে কারো দোষী সেটা হয়নি। ওই বেহুলা সিরিয়ালের ফ্লোরে মানে পরের জিনিসটা বললে হয়তো মজার মনে হবে, কিন্তু ঘটনাটা করেছিল একদম মজার ছিল না। ক্যাটওয়াকের ওপর থেকে একটা আলোর বার্ন ডোর হয়, লোহার অনেক শক্ত লোহার ফ্ল্যাপ করা থেকে, সেটা তুলে আমার সোজা মাথায় পড়বে ওই ঘরের উপর থেকে। তো কিন্তু লাকিলি কিছু হয়নি তার কারণ বেহুলাতে আমি মহাদেবের রোল করতাম, আমার মাথায় এত বড় জটা ছিল, বান্ডোরটা জটায় ঠিক করে চলে গেছে। যদি জটাটা না থাকতো তাহলে আজকে মনে হয় আমি আর্টিস্ট ফোরামের ছবি হয়ে থেকে। এই যে মিটিংটা হচ্ছে সকলে এক হওয়ার সাথে কতটা ফলপ্রসূ হবে বলে মনে হয়? নিশ্চয়ই সবাই একসঙ্গে চেষ্টা করছে, চ্যানেল প্রডিউসার, টেকনিশিয়ান, কলাকুশলী সবাই এক পেজে রয়েছে, এবং তাদের সবার কারণ প্রত্যেকে তো সিকিউরিটি দরকার, সিকিউরিটিটা অত্যন্ত ইম্পর্টেন্ট। মানে মানুষের প্রাণের থেকে দামি তো আর কিছু হতে পারে না, তো সেটা সবাই চাইছে এবং সবাই আমার মানে মিটিংয়ে মনে হলে তো সবাই একই পেজে রয়েছে। ওখান থেকে প্রাথমিক চিকিৎসা আমার বাড়িতে এবার বাড়িতে এসে 1.5 মাস তিনি বেড দিতেন, তার যা যা চিকিৎসা এমআরআই সব করা হয়। তখন তো ডাক্তার বলেছিল অপারেশন করা যাবে, এটা তখন ক্যারি করতে করতে আজকে যে অবস্থাটা মানুষটা কমপ্লিটলি সুস্থ। তার সুগার প্রেশার সব বয়সে সবারই থাকবে, বাচ্চাদের তুলতে পারে, সেই সব থেকে তার কোনো প্রবলেম নেই। কিন্তু সে কোমরের জন্য দাঁড়াতে একসঙ্গে
বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, একটু হাঁটতে গেলে দেরি করে যাবে। আস্তে আস্তে কিন্তু মানে পেছাচ্ছে, লোকে ভাবছে যে ওপর দিকে জীবনটা তো হারায় নেই, কিন্তু এই যে একটা ঘটনা ঘটলো তার সেটা তার জীবনটা দিয়ে সে পুরোটা পড়ে গেল। আমিও তার সঙ্গীত হিসেবে আমি সেটা ফিল করে যাচ্ছি, মানে ভোগ করছি। তো আজকে বলেননি দাদা সেই সময় এত বড় কোথায় আর সবাই তো আর এতটা মিডিয়া প্রিয় হয় না। ও খেতে বসলাম, ফেসবুকে লিখলাম, ঘুরতে গেলাম, ফেসবুকে লিখলাম, আর ও বরাবরই ও একটু প্রচার হয়েছে, এত কিছু বলার পরে বলার মতো হয়েছে অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। তো আমাদের এখন আজকের দিনে পুরোনো কাশ্মীর যেটা তো লাভ নেই, আজকের দিনে যেটা আমাদের বক্তব্য যে আর যেন এই ঘটনাগুলো না হয়। হতেই পারে, আমি এখানেই পড়ে যেতে পারি, আমার ফ্লোরের ভিতরে অ্যাক্সিডেন্ট হতে পারে। করোনার পর এখন তবুও বলবো যে কিছু কিছু প্রোডাকশন আছে যারা ফ্লোরে একটা ফার্স্ট এড বক্স, আগে সেটাও থাকতো না। এইখানে কাটার পড়লেও ঝরঝর করে রক্ত হচ্ছে, কাঁধে পড়লে ভেঙে গেছে, এখান দিয়ে এরকম করেছে, এখানে পড়েছে, একটা ডেটল পাওয়া যায়নি, স্পিরিট ওদিকে লোক এসব না এরকমও তো ফেস করি। এইটা আমাদের সারাদিন কাজ করছি, এই সিকিউরিটিটা